আসসালামু আলাইকুম। ভেক্টরের ফার্স্ট লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম লেকচারে কি পড়ব? প্রথমে আমরা রাশি সম্পর্কে জানব, রাশির প্রকারভেদ জানব, তারপরে ভেক্টরের প্রকাশ, তারপরে হচ্ছে যে ভেক্টরের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা শুরু করতে পারি। চলো দেখি প্রথমে। এখানে প্রথমে আছে রাশি। আমরা এসএসসিতে রাশি সম্পর্কে পড়ে এসেছি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। আমরা জানি রাশি দুই প্রকার, একটি হচ্ছে স্কেলার রাশি, অপরটি হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যেসব রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র কিসের প্রয়োজন হয়? শুধুমাত্র মানের প্রয়োজন হয়। এখানে দিক নির্দেশের প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র কিসের? মানের প্রয়োজন হয়। যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এখন দেখো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এখানে মানেরও প্রয়োজন হবে, দিক নির্দেশেরও প্রয়োজন হবে। স্কেলার রাশি কোনগুলো? যেমন দৈর্ঘ্য, সময়, ভর, এগুলো। আর ভেক্টর রাশি হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, এগুলো আমরা অবশ্য সবাই জানি। এখন আমরা দেখব যে ভেক্টরের প্রকাশ। ভেক্টরকে বিভিন্ন উপায়ে প্রকাশ করা যায়। ভেক্টরের জ্যামিতিকভাবে প্রকাশ করা যায় চিহ্নের মাধ্যমে, আবার ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করা যায়, আবার ভেক্টরকে বিভিন্ন সিম্বল দিয়েও প্রকাশ করা যায়। তাহলে আমরা প্রথমে দেখি ভেক্টরের জ্যামিতিকভাবে কিভাবে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায়। দেখো এইখানে এটা একটা ভেক্টর, এইখানে হচ্ছে এটা একটা ভেক্টর। এটাকে আমরা যদি এই ভেক্টরের যে কোনো একটা মান থাকে, এখানে ধরলাম আমরা 5 নিউটন, এটা একটা বল, 5 নিউটন বল, এটাকে আমরা একটা বল হচ্ছে একটা ভেক্টর রাশি, আর 5 নিউটন বল এটাকে আমরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমরা এই ভেক্টরগুলোকে আবার এভাবে প্রকাশ করতে পারি যে যদি আমরা এই ভেক্টরকে এ ভেক্টর ধরে নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর। এর উপর এই তীর চিহ্ন দিয়েও ভেক্টরকে প্রকাশ করা যায়। আবার তুমি চাইলে এর উপর বার চিহ্ন দিয়েও ভেক্টরকে প্রকাশ করতে পারো। আবার যদি চাও যে এর নিচে বার চিহ্ন দিবে, তাও কিন্তু ভেক্টরকে প্রকাশ করবে। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ভেক্টরের প্রকারভেদ। ভেক্টর বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এখন আমরা আস্তে আস্তে প্রকারভেদগুলো দেখব। প্রথমে আসি সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? যদি দুটি ভেক্টরের দিক একই দিকে হয়, অর্থাৎ এই দিক বরাবর একটা ভেক্টর থাকলো এবং আরেকটা ভেক্টর এই দিক বরাবরই হলো, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ এদের দিক একই বরাবর হবে, তাদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। এখান থেকে আমরা লিখতে পারি দিক একই, মান সমান বা অসমান বা অসমান। এখন দেখো বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে সদৃশ ভেক্টরের ভেক্টর দুটি বা দুই বা ততোধিক ভেক্টরগুলো একই দিকে হতে হবে। বিসদৃশ ভেক্টরের ভেক্টরগুলো পরস্পর বিপরীত দিকে হবে। যেমন এই দিক বরাবর একটা ভেক্টর থাকলে আরেকটা ভেক্টর হবে এই দিক বরাবর। এই দুটি হচ্ছে বিসদৃশ ভেক্টর। এখানে দিক কি হবে? বিপরীত। আর এদিকে হবে মান হবে সমান বা অসমান। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা শুরু থেকে রিক্যাপ করে দিই। দেখো আমরা প্রথমে পড়ছি কি? রাশি। রাশি হচ্ছে দুই ধরনের, স্কেলার রাশি, ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন পড়ে না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর যে সকল রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন পড়ে, তাদেরকে বলা হয়
ভেক্টর রাশি। এখন আমরা দেখছিলাম ভেক্টরের প্রকাশ। এখানে জ্যামিতিকভাবেও কিন্তু ভেক্টরকে প্রকাশ করা গেছে, আবার এখানে সিম্বল দিয়েও ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি। প্রথমে আমরা এখানে কি করলাম, একটা উপরে এর উপর তীর চিহ্ন দিয়ে, এর উপর বার দিয়ে এবং এর নিচে একটা বার দিয়ে, এভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এরপর আমরা কি দেখছি, ভেক্টরের প্রকারভেদ। ভেক্টরের প্রকারভেদে এখানে আমরা দেখলাম প্রথমে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে দুটি ভেক্টর থাকবে, দুটি ভেক্টরের দিক একই দিকে হবে, অর্থাৎ ভেক্টর দুটি সমান্তরালে হবে, মানে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, এবং তাই সদৃশ ভেক্টর হচ্ছে দিক একই, মান সমান অথবা অসমান। মান সমান হতে পারে, এদিকে সমানও হতে পারে, আবার মান অসমানও হতে পারে। আবার বিসদৃশ ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টরের মতোই, বাট শুধু এখানে একটা পার্থক্য হচ্ছে দিক বিপরীত। এখানে মান সমান হতে পারে, মান অসমানও হতে পারে, বাট দিকটা বিপরীত হতে হবে। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন দেখো, এখানে হচ্ছে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর। আমরা একটু আগে পড়ে আসছি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর আর সমান ভেক্টরের মধ্যে কিছু মিল রয়েছে। দেখো, দুটি ভেক্টর যদি এমন হয় যে তারা সমান্তরালে, যেমন এইদিকে একটা ভেক্টর আছে, এইদিক আরেকটা ভেক্টর আছে, দুটি ভেক্টর এখানে কিন্তু সমান্তরালে, মানে দিক একই, দিক একই। আবার এখানে আবার কি দেখতে পারবো আমরা, এখানে মান হচ্ছে সমান, মান সমান। দেখো, এইখানে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক একই ছিল, মান সমান হতে পারত, অসমানও হতে পারত। যদি মান সমান হয়ে যায় তখন আমরা তাকে বলবো কি, দেখো এখানে মান সমান, এই যে এটার মানও যা এটার মানও তাই, মান সমান হলে ভেক্টর দুটি হবে সমান ভেক্টর। তাহলে যে সকল সদৃশ ভেক্টরের মান সমান হবে তারা হবে সমান ভেক্টর। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে সমান ভেক্টরের মতোই, বাট একটু ডিফারেন্স আছে। যেমন এই দিক বরাবর একটা ভেক্টর থাকলে আরেকটা ভেক্টর হবে এই দিক, কিন্তু ওর দিক হবে বিপরীত। মানে এইখানে পার্থক্য একটাই, যে তারা সমান্তরালে থাকবে কিন্তু দিক বিপরীত হবে, মান সমান থাকবে, দিক বিপরীত হবে কিন্তু মান সমান, মান সমান হবে। মান সমান হবে। আশা করি সবার বোঝা গেছে। এরপরে বিপ্রতীপ ভেক্টর এবং সমপ্রারম্ভিক ভেক্টর। দেখো, এই দুটো ভেক্টর বিপ্রতীপ ভেক্টর। এখানে আমরা প্রথমে একটা ভেক্টর কল্পনা করে নিচ্ছি। এই ভেক্টরটি হচ্ছে 3, এই ভেক্টরটির মান হচ্ছে 3। তাহলে এইখানে আমরা এই পর্যন্ত 1 2 3 তিনটা অংশে ভাগ করে নিলাম। এখন আমরা যদি এমন আরেকটি ভেক্টর, যা এমন একটি ভেক্টর নিলাম যার মান হচ্ছে 3, আবার এমন একটি ভেক্টর নিলাম যার মান হচ্ছে এই 3-এর 1 অংশ, মানে 3 দিয়ে ভাগ করলে যে অংশটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের মান যদি হয় 3, তাহলে এই ভেক্টরের মান হবে 1/3। এই ভেক্টরের মান হবে 1/3। দেখো, এই ভেক্টরের মান হবে, এই ভেক্টরের মান যদি হয় 3, এই ভেক্টরের মান হবে 1/3। তাহলে বিপ্রতীপ ভেক্টর আমরা বুঝে গেলাম। বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টর যা হবে তার বিপরীত ভেক্টর হবে 1/, ওই ভেক্টরের মান। যদি এখানে একটা ভেক্টর হয় a, তাহলে তার বিপ্রতীপ ভেক্টর হবে 1/a। এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন দেখো, বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে তারা কিন্তু দিক একই। দেখো, দিক একই, এবং তাদের মান সবসময় কি হবে, অসমান হবে। কখনো কি সমান হওয়া সম্ভব? অবশ্যই না, অসমান। তাদের দিক একই হবে কিন্তু মান হবে অসমান। দেখো, একটা ভেক্টর এ একটা ভেক্টর আছে, তার মান কি দিছি আমরা এখানে, হচ্ছে এ একটা ভেক্টর, এটা ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে এ একটা ভেক্টর আছে, তার মান হচ্ছে 3। আর যদি
এইদিকে আরেকটা আমরা তার বিপরীত ভেক্টর বের করব, তার জন্য আমরা দেব 1/a ভেক্টর। তাহলে 1/3। তাহলে দুটা ভেক্টর কখনোই কিন্তু সমান হবে না, কিন্তু তারা একই দিকে হবে। এখন আমরা দেখব সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের মূল বিন্দুগুলো একই, অর্থাৎ শুরু একই থেকে। দেখো, সমপ্রারম্ভিককে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব সমপ্রারম্ভিক মানে প্রারম্ভ মানে শুরু, সমপ্রারম্ভিক মানে একই শুরুতে, মানে তাদের শুরুটা হবে একই জায়গা থেকে। দেখো, এখানে একটা ভেক্টর, এইখানে একটা ভেক্টর, এই দুটো ভেক্টর, এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এ এবং বি কিন্তু সমপ্রারম্ভিক, কারণ তাদের শুরু 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 হচ্ছে একই বিন্দুতে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব নাল ভেক্টর। নাল ভেক্টর কি? নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ এমন একটি ভেক্টর যার মান হবে শূন্য। যেমন এইখানে একটা বিন্দু দিলাম, তাহলে এইখানে এমন একটা ভেক্টর রয়েছে যার মান হচ্ছে শূন্য। এই একটা ভেক্টর, দেখো, এই একটা ভেক্টর হচ্ছে, ধরো এ সমান আমরা লিখলাম 0 নিউটন। তাহলে এই ভেক্টরের মান যদি হয় 0 নিউটন, 0 নিউটন হলে এই ভেক্টর কিন্তু তার মান কিন্তু একদম শূন্য, এবং তার কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ একটা মান শূন্য মানে কি, অর্থ কোনো কিছুই নেই। তাহলে সে যে কোনো দিকেই হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তাহলে আমরা এইখান থেকে ডিসিশন নিতে পারি যে এই নাল ভেক্টরের যে সকল ভেক্টরের মান কি হবে, মান শূন্য, এবং দিক হচ্ছে অনির্দিষ্ট। যেহেতু ভেক্টর, তার দিক অবশ্যই থাকবে, কিন্তু সেই দিকটা নির্দিষ্ট নয়, দিক হবে অনির্দিষ্ট। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কি? যদি দুটি ভেক্টর একই রেখায় থাকে, যেমন এইখানে একটা ভেক্টর আর একটা ভেক্টর এইখানে যদি একই রেখা বরাবর থাকে, অর্থাৎ আমরা এখানে দেখতে পারবো এ একটা ভেক্টর এবং এ একটা ভেক্টর, এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, এবং ভেক্টর দুটি যেহেতু একই রেখায় রয়েছে, তাই এই ভেক্টর দুটি হচ্ছে সমরেখ ভেক্টর। এখানে কিন্তু মান যে কোনো কিছুই হতে পারে, মান সমান অসমান যে কোনো কিছুই হতে পারে, মান সমান বা অসমান। আর এখানে দিক একই, যেহেতু তারা একই রেখায় আছে তাই তাদের দিক সবসময় একই হবে। এখন দেখো সমতলীয় ভেক্টর। যদি দুই বা ততোধিক ভেক্টর একই তলের উপর থাকে, যেমন এইখানে একটা তল কল্পনা করে নিলে, এটা একটা তল কল্পনা করে নিলে, এখানে যদি এদিক বরাবর একটা ভেক্টর থাকে, এদিক বরাবর একটা ভেক্টর থাকে, এদিক বরাবর, এদিক বরাবর, এখানে যে কয়েকটা ভেক্টর আছে সবাই কিন্তু একই তলে অবস্থিত। যদি কতগুলো ভেক্টর একই তলে থাকে তখন তাকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। এরপর দেখো সরণ ভেক্টর। সরণ ভেক্টর পড়ার আগে আমার অবস্থান ভেক্টর সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আমরা দেখব অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে এখানে একটা কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে মূলবিন্দু। এখানে মূলবিন্দুকে অবশ্যই বিবেচনা করতে হবে। যেমন এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস, এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে এইটা হচ্ছে আমাদের মূলবিন্দু। এই মূলবিন্দুর ভ্যালু হচ্ছে 0 0। এখন এই মূলবিন্দু থেকে কোনো একটা বিন্দুর, যেমন এখানে একটা বিন্দু রয়েছে, তাহলে এই বিন্দুতে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গেলে যে ভেক্টরটি পাওয়া যাবে তাকে আমরা বলবো
অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর আমরা ব্যবহার করে থাকি তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে এখানে যদি একটা বিন্দু থাকে তাহলে মূল বিন্দু থেকে আমরা এই বিন্দু পর্যন্ত যাব, তাহলে এই দিককে একটা ভেক্টর পাবো, এটি হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। আসলে এইটুকু বুঝতে পারছো। এরপরে আমরা অবস্থান ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সরণ ভেক্টর পড়ার জন্য অবস্থান ভেক্টরের কিছুটা ধারণা থাকা দরকার, তাই আমরা এটা দেখে নিলাম। এখন আমরা দেখি হচ্ছে সরণ ভেক্টর। দেখো, অবস্থান ভেক্টর আমরা পড়ছিলাম যে এইখানে এক্স অ্যাক্সিস, এইখানে ওয়াই অ্যাক্সিস। তাহলে এইখান বরাবর একটা ভেক্টর আমরা পাবো, এইখান বরাবর আরেকটা ভেক্টর পাবো। তাহলে এই ভেক্টরকে আমরা লিখব এ ভেক্টর, এই ভেক্টরকে আমরা লিখব বি ভেক্টর। এখন এই দুটি ভেক্টরের মধ্যে যদি আমরা সরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি লিখব? দেখো, এখন সরণ ভেক্টর আমরা সবসময় দেখব এ থেকে বিতে, মানে একটা বিন্দু এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে, এই এ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কতটুকু সরণ হয়েছে তা আমরা দেখব। তা আমরা অবস্থান ভেক্টরের মাধ্যমে দেখব। এখানে অবস্থান ভেক্টর, এটা হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত এটা একটা এ ভেক্টর, এটা এই বিন্দু পর্যন্ত এটা বি ভেক্টর। তাহলে এখন এই মাঝখানে ওরা কতটুকু দূরত্ব রয়েছে, কতটুকু সরণ হয়েছে সেটা আমরা নির্ণয় করব। সেটা নির্ণয় করার জন্য দেখো, আমরা এই দিক বরাবর এই সরণটাইতে বের করতে যাচ্ছি। তাহলে এটাকে আমরা সি ভেক্টর ধরে নিচ্ছি। আমরা ভেক্টরের তো মান কীভাবে বের করতে হয়, যোগ বিয়োগ কীভাবে করতে হয় তা আমরা পরবর্তীতে জানবো, কিন্তু এখন আমরা তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি যে দেখো কীভাবে করতে হয়। এটা এখানে এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হবে, এগুলো কিন্তু বিস্তারিত পরে পড়ানো হবে, এখানে জাস্ট একটু বোঝার জন্য আর কি দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সরি, এখানে আমরা লিখব সি ভেক্টর সমান, তাহলে এখানে সি ভেক্টর লিখতে হলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা আমরা লিখব এখানে। এটি হচ্ছে সরণ ভেক্টর সি। সি এর মান কীভাবে বের করব? বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করলে আমরা সি এর মান পেয়ে যাব। কিভাবে এটা পেলাম এটা আমরা সামনে জানবো, এখন আমরা এই কনসেপ্টটা জানি না। এখন দেখে নাও, সামনে দেখার পরে বিষয়টি ক্লিয়ার হলে আবার এই অংশ দেখে বুঝে নিও। এরপর দেখি সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কোনগুলো? যেগুলো ভেক্টরের মান শূন্য নয় তারাই হচ্ছে সঠিক ভেক্টর। আমরা তো পড়ছিলাম যে নাল ভেক্টর, নাল ভেক্টরের কি হয়েছিল, ওইখানে নাল ভেক্টরের মান থাকতো শূন্য। এখন যে সকল ভেক্টরের মান শূন্য না, মানে নাল ভেক্টর ছাড়া বাকি দুনিয়ায় যত ভেক্টর আছে সবগুলোই কিন্তু হচ্ছে সঠিক ভেক্টর। তাহলে এখানে যদি একটা ভেক্টরটা নিই বা এইদিকে একটা ভেক্টর, যে কোনো কিছু এনিথিং হতে পারে, সেই ভেক্টরটা হবে সঠিক ভেক্টর। অর্থাৎ সঠিক ভেক্টর মানে হচ্ছে মান শূন্য না, মান শূন্য না, এটি হচ্ছে কি সঠিক ভেক্টর। এরপর আসি আমরা একক ভেক্টরে। একক ভেক্টর কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় একক ভেক্টর। দেখো, এখানে আমি যে দেখাচ্ছি তোমাদের, এগুলো কিন্তু বইয়ের সংজ্ঞা আকারে দেওয়া আছে, আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, এরপর তোমরা বইয়ে থেকে সংজ্ঞাগুলো রিডিং করে নেবে, তাই হয়ে যাবে। এখন আমরা দেখব একক ভেক্টর। তাহলে আমরা এখানে একটা ভেক্টর, এটাকে যদি আমরা এই ভেক্টরের মান যদি হয় 7, তাহলে এখানে এই ভেক্টরটা হচ্ছে ধরলাম আমরা এ ভেক্টর। আচ্ছা, বারে বারে এ ভেক্টর না ধরে এটাকে পি ভেক্টর ধরি, পি ভেক্টর। আর এই পি ভেক্টরের মান হচ্ছে 7। ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা সামনে জানবো, এখন এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এই ভেক্টরের মান হচ্ছে 7। এখন আমরা যদি একক ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে আমরা কী করব? দেখো, এখানে 7 যে আছে, 7 তো একটা নির্দিষ্ট দিকে আছে, কারণ এটা তো ভেক্টর রাশি, আর ভেক্টরের অবশ্যই দিক থাকবে। তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর দিক ধরে নেই, আমরা একক ভেক্টর হবে আমাদের আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হবে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে কে ক্যাপ। এগুলো আমরা আস্তে আস্তে সামনে জানবো। এখন দেখো,
কোনো একটা ভেক্টর থেকে যদি আমরা একক ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, একটা ভেক্টরকে লিখতে হবে, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা এখানে দেখো একক ভেক্টর, এটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কী করতে হবে, উপরে থাকবে ভেক্টর, নিচে থাকবে ভেক্টরের মান। এখানে আমরা পি ভেক্টর ছিল, উপরে থাকবে পি ভেক্টর আর নিচে থাকবে পি ভেক্টরের মান। এখন পি ভেক্টরের মান মডুলাস দিয়ে লেখা হয়। তোমরা তো মান নির্ণয় এখনও দেখাইনি, সামনে দেখাবো, কিন্তু ধরে নাও এটা হচ্ছে এই ভেক্টরটার পি ভেক্টরের মান হচ্ছে এটা তোমরা ধরে নাও, পরবর্তীতে আমরা জানবো, আপাতত এটুকুই জেনে রাখো। তাহলে এই পি ভেক্টরকে যদি আমরা পি ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা ভেক্টর পাবো, মানে একটা একক ভেক্টর পাবো। সেই একক ভেক্টরটাকে আমরা লিখতে পারি পি ক্যাপ লিখতে পারি। কেন লিখলাম এগুলো নিয়ে বিস্তারিত আস্তে আস্তে জানবে, এখন একটু ঘাবড়ানোর কিছু নেই। এরপরে দেখো অবস্থান ভেক্টর তো দেখিয়েছিলাম যে একটা বিন্দুর মানে দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি বিন্দু থাকলে মূল বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত একটা রেখা টানলে বা সেই বিন্দুকে যদি তুমি প্রকাশ করতে চাও তাহলে এই মূল বিন্দু থেকে একটা এই পর্যন্ত ভেক্টর আঁকতে হবে। এই ভেক্টরকে আমরা বলবো অবস্থান ভেক্টর। এখন দেখো ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয়। যেমন এইখানে দেখো এইখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার ধরে নিচ্ছি আমরা এখানে 5 মিটার সরণ, 5 মিটার সরণ। তাহলে এটা অবশ্যই তো নির্দিষ্ট একটা দিকে আছে। তাহলে এখানে এই ভেক্টরটাকে আমরা ধরে নিব হচ্ছে পি ভেক্টর। আমরা মান নির্ণয়ের জন্য আমরা জেনেছিলাম যে এই ভেক্টরের যদি এই পি ভেক্টরকে যদি আমরা মান প্রকাশ করতে চাই তাহলে আমরা সরাসরি এখানে পি লিখতে পারবো, অথবা লিখতে পারবো পি ভেক্টরকে মডুলাস আকারেও লেখা যায়। এটাই পি ভেক্টরের মান নির্দেশ করবে। এখন পি ভেক্টরটি কি দেওয়া আছে 5, তাহলে পি ভেক্টরের মান আছে 5। তাহলে এখানে পি ভেক্টরকে যদি মডুলাস করি তাহলে যে মানটা পাবো সেটাই তো হচ্ছে 5। এভাবেই ভেক্টরের মান নির্ণয় করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ।